This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই ভোটের মোটামুটি যা পরিস্থিতি তাতে ইতিমধ্যেই তো দামামা বেজে গেছে, অফিসিয়াল দামামা বাজে বাকি, কিন্তু এই রকম পরিস্থিতিতে যারা সব থেকে ব্যস্ত এই মুহূর্তে, যারা লাস্ট মোমেন্টে বেশ কিছু কাজকর্ম সেরে ফেলতে হবে, এরকম যাদের পরিস্থিতি তাদের ব্যস্ততা ভীষণ, এরকমই একজন আমাদের এখান থেকে বাংলার থেকে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন। নিশীথবাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী এখানে এসেও বলছিলেন, তার আগে বৈঠকের মধ্যে আমরা শুনেছি যে উনি আপনাদের সমস্ত মন্ত্রককে বলে দিয়েছেন যে এই জিতে আসার পর নেক্সট সরকারের প্রথম 100 দিনের প্রত্যেক দপ্তরের কি কাজ হবে তার লিস্ট জমা দিতে বলেছেন। তা আপনাদের লিস্ট আপনারা জমা দিয়ে দিয়েছেন? দেখুন, এটা আপনি যে কথা যে প্রশ্নটা করেছেন, নিশ্চিতভাবে আমরা সারা বছর ধরে যে কাজ করি সেটার একটা যেমন রূপরেখা তৈরি হয় একেবারে বছরের প্রথমেই, ঠিক সেই কাজগুলোই সারা বছর ধরে ইমপ্লিমেন্ট হয়। পাশাপাশি এর বাদেও অ্যাডিশনাল কিছু যে প্রোগ্রাম সেগুলো অ্যাড হয়, কিছু মন্ত্রণালয়ের বিশেষ কিছু সাপ্লিমেন্টারি ওয়ার্কও অ্যাড হয়, সেগুলো আমরা সময় সময় করে থাকি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একান্তই দেখুন ভারত সরকারের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ এইভাবে আমরা মিডিয়াতে ট্রায়াল করতে পারি না, বা মিডিয়ার সামনে এইভাবে বলাটা ঠিক নয়। তবে এতটুকু বলবো, উনি এই ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আগে যেভাবে ধরুন ভোটের 3 মাস আগে থেকে এবং ভোটের 3 মাস পর পর্যন্ত যারা সরকারি আধিকারিক তারা একটা ছুটির আমেজে তারা বেশ কাটাতেন, কিন্তু এখন যেহেতু আমরা সারা ভারতবর্ষ ব্যাপী আমরা একটা পজিটিভ ভাইব্রেশন দেখেছি এবং তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকারে আসতে চলেছে এবং মাননীয় নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তন হওয়া বা নতুন সরকারের গঠন হওয়া, কে জিতবে কে হারবে, এই যে একটা টানাপোড়েন, এই ধরনের কোনো বিষয় নেই। যে কারণেই সরকারি আমলা যারা রয়েছে, আধিকারিক যারা রয়েছে, যারা ছোট থেকে শুরু করে মাঝারি আধিকারিক রয়েছে, তারাও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে যে এই মাননীয় মোদীজির এই সেকেন্ড টার্মের শেষ দিন পর্যন্ত তারা কাজ করবে। আবার ঠিক একই সঙ্গে সেখান থেকেই থেমে থাকবে না, কাজ কন্টিনিউ হতে থাকবে নেক্সট শপথ না নেওয়া পর্যন্ত। অর্থাৎ সরকারি আধিকারিক বা আমলাদের মধ্যে একটা যে অনিশ্চয়তা থাকতো যে কোন সরকার গঠন হবে বা নতুন সরকার আসতে চলেছে কিনা, তো সেই ধরনের কোনো কনফিউশন এবারে নেই। তৃতীয়বারের জন্য মাননীয় মোদীজি আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন, এই ব্যাপারে কিন্তু সবাই নিশ্চিত। আপনার সাথে শেষবার যখন আমার কথা হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে যে কোনো দিন পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা উড়তে পারে। তো এখন কি সেটা ওই পরের 100 দিনের যে কাজ অ্যাডভান্স প্ল্যানিং তার মধ্যে থাকছে, না কোনো আপনারা এবার তো অন্তত মানে এই লোকসভা আগে তো খুব একটা সম্ভাবনা নেই নাকি? দেখুন, কি সম্ভাবনা রয়েছে কি সম্ভাবনা নেই আমি আগেও বলেছিলাম। এই সমস্ত বিষয়গুলো কখনো আগেই এগুলোকে ডিক্লেয়ার করে কখনো হয় না। নিশ্চিতভাবে এগুলো সরকারের অভ্যন্তরীণ বিষয় এবং নিশ্চিত সময় মতন করা হবে। আমি এর আগেও বলেছিলাম যে সঠিক সময়ে সঠিক কাজটা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী সেটা করেন, সেই সিদ্ধান্ত তারা নেন। নিশ্চয়ই এখন সঠিক সময় নয়, তাই ডিসিশন নেওয়া হচ্ছে না। হতে পারে যে আজ বাদে কাল সঠিক সময়, সেই সঠিক সময়টার জন্য আপনাকেও যেমন অপেক্ষা করতে হবে, আমাকেও ঠিক তেমনি অপেক্ষা করতে হবে। ভারতবাসী অপেক্ষা করছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী এখন যে কাজ করছেন
যে দেশকে আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং বিশ্বের দরবারে এমন একটা চিত্র তৈরি করা যে সমস্ত বিভিন্ন যে সমস্ত দেশগুলো রয়েছে তারা যাতে নিজেদের সমস্যা সমাধানের জন্য ভারতবর্ষে আসে। দেশ যখন একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে, নিশ্চয়ই অনেক কিছু বিষয় আছে যেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে উচ্চ পর্যায়ের আলোচনা এবং উচ্চ পর্যায়ের বৈঠকের প্রয়োজন হয়, এবং সেগুলো সঠিক সময়ে করাটাও কিন্তু সঠিক দেশের নেতৃত্ব বা সঠিক দেশের লিডার তিনি কিন্তু করেন। ক্রিকেটের ময়দানে কোন প্লেয়ার কোন ব্যাটসম্যান আগে ব্যাটিং করবেন, কে পরে করবেন, কে ঠিক মিডল অর্ডারে খেলবেন, এগুলো কিন্তু ক্যাপ্টেনের ডিসিশনের উপর হয়। এবং সফলতাটাও কিন্তু, সফলতার হার কতটা ক্যাপ্টেনের সেটাও কিন্তু ডিপেন্ড করে তার টাইমিং সেন্স কতটা বেটার। তো স্বাভাবিকভাবেই আমাদের দেশের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উপর ভারতবাসীর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে যে তারা সঠিক সময়ে সঠিক কাজ করবেন। তো আপনাদের তো এমনিতে এই মুহূর্তে খুব চাপ, মানে নর্মালি যা হয় পরীক্ষার আগে একরকম প্রস্তুতি থাকে, এবার সেটা যদি প্রশ্নপত্রটা বা সিলেবাসটা হঠাৎ দেখা যায় যে পরীক্ষা যত এগোচ্ছে তত প্রশ্নপত্রের মানে ভ্যারাইটিস বেড়ে যাচ্ছে বা সিলেবাসটা আরও বড় হয়ে যাচ্ছে, তাহলে তো পরীক্ষার্থীর জন্য বিরাট চাপ। এই আপনাদের শুরুতে ছিল গতবারের 18টা সিট, এবার প্রথমে অমিত শাহ তিনি এসে বলে গেছিলেন 25টা সিট এবারের টার্গেট, সেটা হয়ে গেল পরে 35, এখন প্রধানমন্ত্রী এসে বলে দিয়ে গেছেন 42টা সিট। আপনাদের তো ভয়ঙ্কর চাপ। দেখুন, প্রথমেই বলবো যে এখানে আমাদের চাপের কিছু নেই, কারণ সাধারণ মানুষ আমরা মনে করি সবচাইতে বেশি শক্তিশালী, এবং জনতা জনার্দনের রায়ই কিন্তু আজকে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে বিভিন্ন যারা জনপ্রতিনিধি তারা তৈরি হয়। এবং বাংলার মানুষ মুখে রয়েছে বাংলা থেকে একটা এমন একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য যারা বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি তাকে উত্তাল করেছে, অস্থির করেছে এবং স্বাভাবিক জীবনযাপন থেকে মানুষকে বঞ্চিত রেখেছে। পাশাপাশি এমন একটা সরকার বাংলায় রয়েছে যারা যুব থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে নারী, কাউকেই সম্মান দিতে তো পারেইনি, বরং সবাইকে অপমানিত করেছে। আজকে সেই সরকারকে বিদায় জানাবার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অপেক্ষা করছে, এবং সাধারণ মানুষ যখন মুখিয়ে থাকে, অপেক্ষারত থাকে, এবং তারা যখন দুহাত ভরে আশীর্বাদ করবার জন্য, নিজেদের শুভকামনা জানাবার জন্য তারা যখন অপেক্ষায় থাকে, তখন নিশ্চিতভাবে বলাই যায় যে শুধু 35 কেন 42 হলেও পশ্চিমবঙ্গের অবাক হবার কিছু থাকবে না। সন্দেশখালির প্রভাব এবারের ভোটে কতটা পড়তে পারে, বা এই মুহূর্তে সন্দেশখালি নিয়ে যা যা অভিযোগ ঘটেছে, বা ধরুন এটা অসংখ্য মানুষের একটা বিরাট বড় জিজ্ঞাস্য যে ওখানে ইডি গেছে, তার সাথে কেন্দ্রীয় বাহিনী গেছিল, তারা আক্রান্ত হয়ে ফিরে এসছে, কিন্তু তারপরেও কোনো রকম মানে সরকারি তরফে কোনো পদক্ষেপ দেখা যায়নি, শুধুমাত্র আদালতের দ্বারস্থ হওয়া বা কমপ্লেন লজ করা ছাড়া। এইটাকে আপনারা কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি? দেখুন, সন্দেশখালি আমি বলবো আপনাকে, এটাকে উদাহরণ দেব ঠিক যে একটা আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরির একটা জ্বালামুখী হচ্ছে সন্দেশখালি। এই সন্দেশখালি আপনারা মিডিয়াতে এটা একটা নাম, সাধারণ মানুষের মুখে এটা একটা নাম। আজকে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে মায়েদের উপর, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার একটা নাম সন্দেশখালি। কিন্তু এরকম সন্দেশখালি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু এই ধরনের ঘুমন্ত আগ্নেয়গিরি রয়েছে, এবং এখন বিস্ফোরণ শুরু হয়েছে, আজকে সন্দেশখালিতে হয়েছে, ঠিক একই রকম এরকম ঘুমন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ সারা পশ্চিমবঙ্গে উঠবে। সারা পশ্চিমবঙ্গের মায়েরা তারা গর্জে উঠবে, সারা পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত যুবক রয়েছে, যারা নিজেদের তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, যারা সরকারি চাকরিজীবী, যারা ডিএ পাচ্ছে না, যারা আজকে নিপীড়িত, বঞ্চিত, প্রত্যেকটা মানুষের ভিতরে এই ঘুমন্ত আগ্নেয়গিরি তৈরি হয়ে আছে, এবং এর বিস্ফোরণ নিশ্চিতভাবে আগামী লোকসভা নির্বাচনে ঘটবে। তাই বলবো শুধু সন্দেশখালিতেই আবদ্ধ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই সন্দেশখালির মতন অনেক বহু সন্দেশখালি রয়েছে, আর এরাই কিন্তু আজকে এই সমস্ত ঘটনার কারণেই কিন্তু
পশ্চিমবঙ্গের একটা নতুন রেভলিউশন ঘটতে চলেছে, একটা নবজাগরণ ঘটতে চলেছে এবং সাধারণ মানুষ আজকে সবাই মিলে একসঙ্গে তৃণমূল কংগ্রেস নামক যে দলটা আছে একে পরিবর্তন করবার জন্য ভোট দেবেন। এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যে 2024-এ তৃণমূল কংগ্রেসের যে কফিনের শেষ পেরেকটা রয়েছে সেটা কিন্তু পোতার কাজ হবে। এবং যে কারণেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 40 ক্রস করে 42 হলেও আমাদের অবাক হবার কিছু থাকবে না। এই যে ধরুন অনন্ত মহারাজের একটু অন্যরকম বেসুরো, বা আপনার যে পাহাড়ে গিয়ে সেখানে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে, এই নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করছেন কার্শিয়াংয়ের বিধায়ক। না দেখুন, আমি একটা কথা বলছি, প্রত্যেক মানুষের একটা এক্সপেকটেশন থাকে। নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মঙ্গল চাই, সবাই মিলেই চাই আমরা, আর আমরা যারা রয়েছি সবাই একই পরিবারের সদস্য। তো এখানে এক এক ধরনের এক একজনের এক্সপেকটেশন থাকে। নিশ্চিতভাবে প্রত্যেকটা জিনিসই আমি বলেছি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করাটাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় আমাদের গৃহমন্ত্রীর কাজ, এবং ঠিক সঠিক সময় সঠিক কাজ নিশ্চিতভাবে হবে। পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গে আমরা ভালো রেজাল্ট তো করবই, এবং উত্তরবঙ্গেও আমরা বলছি যে এবার আমরা 8ই জিতবো উত্তরবঙ্গে, এটা নিশ্চিতভাবে আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে সামনে নির্বাচন, সুতরাং তারপরে আপনাদের টার্গেট কিভাবে ফুলফিল করলেন, আপনারা পরীক্ষায় কীরকম রেজাল্ট করলেন বা প্রস্তুতি কীরকম এগোচ্ছে, এটা নিয়ে ভবিষ্যতে আবার নিশ্চয়ই আপনার মুখোমুখি আমরা হব। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, 23 বছর একটা দলের সঙ্গে থাকার পর সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম উল্টো দিকের আরেকটা দলে, যে দলটার বিরুদ্ধে এতদিন কথা বলতে হয়েছে, তাদের যাবতীয় যা পরিকল্পনা যা বক্তব্য তার বিরোধিতা করতে হয়েছে, সেখান থেকে পুরো নিজেকে বদলে ফেলা কতটা কঠিন সেটা আপনার আমার মধ্যে প্রশ্নটা জাগে। কিন্তু যাদের মধ্যে এই বিষয়টা সত্যি সত্যি যাদের কোথাও গিয়ে সেটাকে ফেস করতে হয়, যাদের এটাকে গোটা বিষয়টা করে দেখাতে হয়, তাদের জন্য গোটা বিষয়টা কতটা কঠিন একমাত্র হয়তো তারাই বোঝেন। সেটা তাদের মুখ থেকে শোনাই ভালো, জানেন তো। আমি আপনি ভাববো, ভেবে তারপর বলবো, তার থেকে ভালো তারা কি ভাবছেন সেইটা সরাসরি তাদের মুখ থেকে শুনে নেই। এবং সেই জন্যই এর আগে আমরা কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, তখন তিনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা, এখন তিনি সদ্য বিজেপি নেতা। তো তাকে আজকে সেই জন্য সরাসরি আমাদের এই না বললেই নয় স্টুডিওতে নিয়ে এসেছি, এবং সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়াটাই বোধ হয় ওই বলে না চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন, তো সেটাই করে নেবো তার সঙ্গে। চলুন একবার তাপস রায়ের সঙ্গে কথা বলেই দেখে নেওয়া যাক গোটা ব্যাপারটা। তাকে এই জন্যে আমরা এখানে ডেকে নিয়ে এসেছি। আসুন। তাপসদা, স্বাগত TV9 বাংলায়। মানে এর আগের দিন যখন কথা হচ্ছিল তখন আপনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা, এখন আপনি সদ্য বিজেপি নেতা আর কি। এই যে মানে ট্রানজিশনটা, একটা যাদের বিরুদ্ধে আপনি এতদিন ধরে কথা বলেছেন, যাদের সমালোচনা করেছেন এবং যাদের হয়ে কথা বলেছেন, একদম রোলটা পুরো বদলে গেল, এটা মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হয়? না, ঘটনাটা তো দুঃখজনক বটেই, মানিয়ে নিতে হবে। আর এর আগেও একবার হয়েছে, সকলের জীবনেই এই ধরনের ঘটনা ঘটেছে, অনেকের জীবনেই ঘটেছে। এই ঘটনা তো এমনি ঘটে না, ঘটনার পেছনে বহু কারণ থাকে, ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে, অনেকগুলো দিন থাকে, মাস, বছর। সুতরাং সেগুলো কারণেই এরম ধরনের একটা অনেকের জীবনেই আমার মতনই ট্রানজিশন বা একটা দল থেকে আরেকটা দলে যাওয়া। একটা সময় তো ভেবেই ছিলাম প্রায় বছরখানেক আগে রাজনীতি করবো না, ছেড়ে দেবো, পোষাচ্ছে না, ভালো লাগছে না। কেন মনে হচ্ছিল সেরকম? মানে এই রাজনীতিকদের পোষায় না এরকম তো হয় না। আর অসম্মান ও অকারণে, অনেকে আসলে না অসম্মানটাকে হজম করতে পারে,
মেনে নিতে পারে। আমার পক্ষে একটুখানি কঠিন হচ্ছিল আর কি, শক্ত হচ্ছিল। যাই হোক, ইনস্পাইট অফ দ্যাট আমাকে কিন্তু যখন যে কাজ দিয়েছে না দিয়েছে, দায়িত্ব আমার ওপর বর্তেছে, আমি সেগুলো কিন্তু একেবারেই নিবিড়ভাবে পালন করেছিলাম। তথাপি দেখলাম যে সেটাও রয়েছে, প্লাস কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। যে কারণে তৃণমূলে গিয়েছিলাম এবং 23 বছর পূর্ণ হয়ে 24 চলছে, যে কারণে কংগ্রেস ত্যাগ, সিপিএমের যে একটা ভয়ঙ্কর দীর্ঘদিনের একটা অন্যায় অবিচার লড়াই, ছাত্র যুব আন্দোলন থেকে তো আমরা উঠে আসা, দেখলাম সেই ঘটনায় সেই এলিমেন্টগুলোই তারাই দলটাকে কিভাবে যেন নিচুর তলায় তারা কবজা করে নিয়েছে, আর ওপর তলার একটা তৃণমূলের মধ্যে আপনি সেই সিপিএমকেই দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, সর্বত্র তো তাই। তৃণমূলের কেন, কোথায় নেই? মন্ত্রিসভায়, বিধানসভায়, পুরসভায়, বিভিন্ন কমিটিতে, বিভিন্ন জায়গায়। এটা কোনো দরকার ছিল না, কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না, কেন জানি না। কেউ কেউ জেলা স্তরে, প্রদেশ স্তরে কাউকে ম্যানেজ করে নিল, আর তারা তো তাদের সেই যে কাজ, সেই ধারা অব্যাহত রাখতে তারা যেটা চেয়েছিল তারা পেয়েছে। এতে হলো কি যে অরিজিনাল যারা পুরনো তৃণমূলী, আমি প্রথম দিনে তৃণমূলী নই, 2000 শেষ থেকে যোগাযোগ আমার সঙ্গে করা, আমাদের সঙ্গে করা, বা আমিও করতে করতে 2001-এ সেরিমোনিয়াল ইন্ডাকশন, তারপরে প্রার্থী ইত্যাদি, তারপর থেকেই এই কদিন আগে পর্যন্ত। কিন্তু তারপরে দেখা গেল যে আস্তে 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 এটা শুরু করেছিল মুকুল রায়। কয়েকবার বলেছিল, অনেকেই বলেছিল, অনেকে কিন্তু আপত্তিও ছিল যে এদের কোনো প্রয়োজন নেই, মানুষ তো এদের বিরুদ্ধেই আমাদের ভোট দিয়েছিল, এদের বিরুদ্ধেই তো আমাদেরকে বেছে নিয়েছিল মমতা ব্যানার্জিকে সামনে রেখে। তারপরে দেখা গেল মন্ত্রিসভায় রেজ্জাক মোল্লা, এখনও আছে সমস্ত অনেক, মানে সে বিভিন্ন, মানে এক কথায় বলতে গেলে আমরা বিজ্ঞানের ছাত্র ছিলাম, যে কম্বিনেশন অফ হেটারোজিনিয়াস ক্যারেক্টার্স এলিমেন্টস, তাহলে হোমোজিনিটি আসবে কী করে? বিভিন্ন ভাবনা, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধান্দা, বিভিন্ন আকাঙ্ক্ষা, ইচ্ছা, সব মানুষেরা এসে তৃণমূলটাকে ঘিরল। সেদিক থেকে দেখতে গেলে মানে যেটা আপনি বলছেন যে খাতায় কলমে বিধানসভায় সিপিএম শূন্য বা বামেরা শূন্য, অ্যাকচুয়ালি তা না। আমি অনেক জায়গায় এটাও আমার কানে এসেছে যে আমরা কোনো অসুবিধা আমাদের নেই, ভালো আছি। বলুক না, আমি যে কথাটা বলছি এই কথাটা খণ্ডন করুক না কেউ, যে কি পজিশনগুলোতে আপনার কিন্তু কাজটা খুব কঠিন। মানে আমি ভেবে দেখলাম, ধরুন আপনি সেই একজন বিরল প্রজাতির লোক আর কি, যিনি কিছু ছেড়ে তারপরে এসছেন, যখন দল ছাড়ছেন দলের যাবতীয় পদ, সুযোগ সুবিধা সেগুলো ধাপে ধাপে ছেড়েছেন, এবং বিধায়ক পদ, মানে যেটা আজকের দিনে সচরাচর কাউকে আমরা দেখছি না, সবাই দল বদলাচ্ছেন, এখন আবার হাতে পতাকাও নিচ্ছেন না, সবাই কেউ কেউ উত্তরীয় পড়ছেন বা অন্যরকম উত্তরীয় পড়ছেন, এবং টাইমলি সবাই কে কোথায় আছেন, অবস্থানগত জায়গাটা না রাজনীতিকদের খুব গুলিয়ে যায়। যখন ডিসিশনে নিলাম যে তৃণমূল আর করবো না, তাহলে তৃণমূলের দেওয়া, তৃণমূল সরকারের দেওয়া যে বিভিন্ন আমার রেসপন্সিবিলিটিগুলো ছিল, পদগুলো ছিল, সেগুলো আমি মনে করলাম যে আমার থাকা রেখে থেকে সমস্ত কিছু, তারপরে আমি দল ছাড়বো বা অন্য কোনো জায়গায় যোগদান করব, এটা আনএথিক্যাল, তাই জন্যই করেছি। এবার আপনি কোথাও গিয়ে অসম্মানিত হচ্ছিলেন, কোথাও গিয়ে দলের মধ্যে মনে হচ্ছিল এমন কিছু অন্যায় অবিচার ঘটছে যেগুলো মেনে নেওয়া আপনার পক্ষে সম্ভব না, এবং আপনি সেটার যে মানে প্রতিবাদ করতে পারেন সেটা আপনি প্রমাণ করেছেন, ছেড়ে
তাদের টিকিটে জেতার বিধায়ক পদটাকে ছেড়ে এসছে, ফলে লোকে কিন্তু এক্সপেক্ট করছে যে তারপর আপনি বসে যেতে পারতেন। আপনি যখন একটা রাজনৈতিক দলে এসছেন, আপনি ওগুলোর প্রতিবাদ করতেই এসছেন, এক্স্যাক্ট যা যা অন্যায় দেখেছিলেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসছেন। আজও আমি বলছি, যতদিন বাঁচব, সুস্থ থাকব, রাজনীতিতে থাকব, ততদিন অন্যায়ের প্রতিবাদ করব। এই যে এবং আমি এই যে তৃণমূলে থাকাকালীনও সকলে যারা জানে, যেখানে যখনই বসেছি, যে ঘটনা আমার মনকে নাড়া দিয়েছে বা যা পাবলিক সাধারণ মানুষের অপছন্দ হয়েছে, তাদের মনকে নাড়া দিয়েছে, আমি সেগুলো নিয়ে কিন্তু বলেছি। আমার দলীয় পর্যায়ে কলিগদের মধ্যে, এমএলএ, এমপি, মন্ত্রী কলিগদের মধ্যে আমি বলেছি, আজ না, ডেজ ইন ডেজ আউট, প্রায়শই বিধানসভায়, ভবনে, নিজের কেন্দ্রে, অন্যত্র যেখানে একত্রিত হয়েছি, কোনো মিটিং মিছিল এক জায়গায় বসে জড়ো হয়েছি কয়েকজন, সর্বত্র বলেছি যে এগুলো বন্ধ হওয়া দরকার, এগুলো হওয়া উচিত না, এগুলো ঠিক নয়। কোনগুলোকে বলেছেন আপনি? এই যেমন খুনোখুনি, রক্তারক্তি, বিজেপির বহু কর্মী খুন হয়েছে, কংগ্রেসের বহু কর্মী খুন হয়েছে, তৃণমূলে অন্তর্দলীয় কোন্দলে বহু কর্মী খুন হয়েছে, অত্যাচার, এই কেড়ে নেওয়া, মারা, ধরা, তৃণমূল কর্মীও খুন হয়েছে। কেন হবে? আমি একবার বিধানসভাতে, আমি মূলত 10টা বছর বিরোধী পক্ষে আমি হোম বাজেটের মূল বক্তা ছিলাম জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময়। তো যেদিন হোম বাজেট হয় তার সকালবেলা তো চিফ মিনিস্টার কাম হোম মিনিস্টার তো প্রশ্নের উত্তর দেন, সেখানে কিছু প্রশ্ন ছিল। উনি বলেছিলেন, আমার শুরুটাই ছিল সেবারের হোম বাজেটে বুদ্ধবাবুকে বলা, যে আপনি বললেন সিপিএম প্রভাবিত বামফ্রন্ট সরকার ক্ষমতায়, আপনি মুখ্যমন্ত্রী, মায়ে পুলিশ মন্ত্রী, আপনি বলছেন আপনাদের কর্মী খুন হচ্ছে, সেটা তো আপনার ব্যর্থতা। কেন আপনাদের কর্মী খুন হবে? কেউই খুন হবে না, সেটাই তো গুড গভর্নেন্স। এটা আমি বলেছিলাম। তারপরে আমি দেখছি এত জায়গায় এত মা বোনেদের সম্ভ্রম, ইজ্জত, চোখের জল, হাহাকার, আর্তনাদ, বিভিন্ন রাজনৈতিক দলের বা সাধারণ মানুষ বা বিভিন্ন জায়গায়। আমরা ধানতলা, বানতলা প্রতিবাদ করব, সিঙ্গুর প্রতিবাদ করব, ছোট আঙারিয়া প্রতিবাদ করব, নন্দীগ্রাম প্রতিবাদ করব, বকটুই প্রতিবাদ করব না? হাঁসখালি প্রতিবাদ করব না? সম্প্রতি সন্দেশখালি, তো মা বোনেদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সভ্য সমাজে শান্তিকামী মানুষদের মধ্যে এ তো শিহরণ জাগানো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গেছে। এটা জানেন, মানে এটা বিশ্বাস করেন আপনি, যেটা ট্র্যাডিশনালি চলে আসছে এই জায়গায়? একদম বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। বিশ্বাস করি বলে আমি একবারের জন্য আমি সন্দেশখালিতে যাইনি। সন্দেশখালি যাওয়া তো অনেক দিনই শুরু হয়েছে, আমাকে যেতে বলাও হয়েছিল, আমি যাইনি। তার কারণ হচ্ছে এরা দুর্বৃত্ত, দস্যু, এরা আগেও করেছে, আমাদের সময়ও করছে। বলা হচ্ছে এরা সিপিএম, তাহলে সিপিএম থেকে আনা লোকদেরকে কেন জায়গা দেওয়া হলো? এগুলোকে প্রশাসন তো 2 মিনিট লাগে এদেরকে জব্দ করতে, ঠান্ডা করতে। দিনের পর দিন সাধারণ মানুষদের উপর অত্যাচার, রাত্রিবেলায় মা বোনেদের ডেকে পাঠাচ্ছে, পিঠে বানাতে বলছে, আর কি করতে বলছে আমি জানি না। জমি দখল করে নিচ্ছে ল্যান্ড গ্র্যাবাররা, তাদের স্বামীদের বেঁধে পিটছে, মারছে। সন্দেশকারীটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, না গোটা বাংলাতেই এরকম? সন্দেশকারীর মতন ঘটনা আমি বলছি আরও ঘটেছে, আরও আছে, ঠিক সময় মতন সেগুলো সমস্ত আসবে। সুতরাং এই যে সমস্ত দস্যু, জলদস্যু, এদেরকে জব্দ করা তো কোনো ব্যাপার ছিল না, তাদের প্রশ্রয় দেওয়া হলো দিনের পর দিন। কেন? মানুষ সেগুলো দেখছে তো দিনের পর দিন। এটা আমাকে খুব পীড়া দিয়েছে। দুর্বৃত্ত, দস্যু যারা কি না করেছে, তাদের সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে কেন?
মানে এটা ভাবলে অবাক হতে হয় যে শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরাদের পেছনে কোনো সরকার দাঁড়াতে পারে, কোনো প্রশাসন দাঁড়াতে পারে। এটাকে নিশ্চিতভাবে বাংলার মা বোনেরা বা শান্তিকামী মানুষেরা, সভ্য সমাজের যারা মানুষ, তারা কি কখনো এদের মেনে নেবে? বা এই ধরনের যে আচরণ একটা সরকারের বা একটা প্রশাসনের মেনে নিতে পারে? সেইগুলোই আমাকে কিন্তু তাড়িত করেছে, তাড়না দিয়েছে এবং আমাকে দল ছাড়তে বাধ্য করেছে। এই জায়গাটাতেই মানে সবাই আজকাল এটা কিন্তু লোকজন আস্তে আস্তে এটা বলতে শুরু করেছেন যে নেতাদের দল ছাড়ার আগে এরকম দমবন্ধ লাগে, এবং এই যে রিয়েলাইজেশনগুলো এগুলো দল ছাড়ার পর মনে হয়, দলে থাকার সময় তারা কেউ প্রতিবাদ করে না। বলছি, যাই হোক, এটা তো জেনারেলাইজ করলে পরে কিছু করার নেই, বলতে পারি। তো আমি কিন্তু এই ঘটনাগুলো আমার যারা কলিগ আমার কেন্দ্রে ছিল, আমার জেলায় মানে উত্তর 24 পরগনার যে বিভক্ত জেলা, অবিভক্ত জেলা, বা আমার যারা রাজ্য পর্যায়ের কলিগ, আমার যারা এমএলএ বন্ধু ভাই বা মন্ত্রী সবার সদস্যরা আমার বন্ধু ভাই, তারা জানে আমি এখানে বসে যে কথাটা বলছি কতটা সত্য এবং খাঁটি কথা, যে আমি সব সময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলাম না। আপনার শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে কবার সুযোগ পাওয়াই যেত না, যায়নি। দু একবার যে বলিনি তা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 2-3 বার বলেছি, কিন্তু বলাই সার। এই যখন দেখুন আপনাদের পার্টির সবাই নেতা মন্ত্রী প্রত্যেকে যখন বলতে শুরু করলেন যে সন্দেশখালী পুরোটা সাজানো ঘটনা, যা যা বলা কোনো কিছু ঘটনা ঘটলেই এটাই আমার বড় খারাপ লাগে, যেই বলুক, যারাই বলুক না কেন, ঠিক নয়। নাটক সাজানো, গল্প, এতগুলো মানুষ চোখের জল ফেলছে, হাহাকার করছে মা বোনেরা, তা নাটক হতে পারে না। এই ধরুন একের পর এক জিনিস আমাদের সামনে এসছে সাম্প্রতিককালে। আগে আপনি সারদা ছেড়ে দিন, এই যে প্রথমে টিচার নিয়োগ দুর্নীতি, সেটার থেকে পুরো নিয়োগ দুর্নীতি, সেটার থেকে কোথাও গিয়ে আপনার এই রেশন দুর্নীতি, মানে একটার থেকে আরেকটা, আরেকটার থেকে একটা। দিন আমি বলছি অমৃতাংশু, একটার পর একটা স্ক্যাম, আর সব জায়গাতেই ডিগ করলেই অর্থ, টাকার পাহাড়, স্বর্ণালঙ্কার, গয়নার পাহাড়। এবং কয়েকটা জায়গায় আমি যাচ্ছি, পাস করছি, মানে বিধানসভার ভেতরে ওই শব্দের স্লোগান আর এই চিৎকার, একটা বিশেষ শব্দ, আর আমি সেটা বলতে চাই না, অসুস্থ হয়ে যাওয়ার জোগাড়। বিধানসভার ভেতরে বাইরে কোথাও মিছিল যাচ্ছে কোনো অন্য দলের, আমাকে হয়তো তার পাশ দিয়ে যেতে হবে, দাঁড়িয়ে গেছি বা পাস দেওয়ার জন্য অনুরোধ করছি, গাড়িটাকে দেখতে পেয়ে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, আমাকে দেখতে পেয়ে সেই চিৎকার বেড়ে গেল, সেই স্লোগানের জোর বেড়ে গেল। এরকম কয়েকবার এই অবস্থার মধ্যেও পড়েছি। তখন মনে হলো তো মহা মুশকিল। তো কিছু মানুষের জন্যে সকলকেই এরা বলছে, রেগুলারই দেখছি স্ক্যাম আফটার স্ক্যাম। দলের মধ্যে কারোর কোনো হেলদোল থাকতো না? আমি বলছি, যদি হেলদোল থাকতো, যদি নজরদারি খবরদারি থাকতো, ন্যূনতম অনুশাসন থাকতো, এইসব ঘটনাগুলো এত দূর যেতে পারতো না। এই যে আমাদের কলিগরা, অনেকে এক সময়ের কলিগ তো তারা আজকে জেল খাটতো না। এরা কি জেল খাটার তো কথা নয়। কি চক্রান্তের শিকার? চক্রান্তের নয়, ঘটনা পেছনে কারণ আছে, তারা ঘটিয়েছে, তারা ছিল অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, তাদের সেটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে, বিচারে বেরিয়ে আসবে। এই যে 60-70টা পুরসভায় দুর্নীতি, এর সঙ্গে তো ডিএলবি, ডাইরেক্টরেট লোকাল বডিজ, তারপরে এই ওখানকার দুজন, আরও দুজন,
তা এই যে 60-70টা মিউনিসিপ্যালিটিতে যদি হয়ে থাকে তাহলে সেখানে ওই পার্টিকুলার ওই এজেন্সিকেই দিতে হবে এই নির্দেশ একটা কিছু গিয়েছিল মনে হয়, সেটা কে বা কারা দিল। এবার দুর্ভাগ্যক্রমে আমার বরানগর তার মধ্যে ইনভলভড। আমি বরানগরের বিধায়ক, যদিও আরও 60-70টা মিউনিসিপ্যালিটিতে সব জায়গায় তো বিধায়ক এমপি ছিল, তাদের কারুর বাড়িতে জানি না গেছে কিনা বা যাবে কিনা, কিন্তু আমার বাড়িতে তো গেল ইডি। এবং সেটার পেছনে বরানগর পুরসভার দুর্নীতি বা বরানগরে আমি এমএলএ, এবং এর সঙ্গে এটাকে হাতিয়ার করলো আমাদের দলে কেউ হাতিয়ার করে তারা আমার প্রতি যে তাদের রাগ, ক্রোধ, জিলাস, ঈর্ষা, হিংসা, আমি বলেও ছিলাম, এটাও ঘটনা, কাউকে যেসব জেলখাটা আসামি এরা সব কালিমা লিপ্ত, আমি কালিমা লিপ্ত নই, সেটা করলো। এবং 12 জানুয়ারি এই ঘটনাটা ঘটলো, তার 3 দিন আগে, আরও কয়েকদিন হয়তো আলোচনা হতে পারে, 3 দিন আমার বাড়িতে এসে লোক বলে গেল। আমি সেটা কিন্তু 12 তারিখের আগে কাউকে বলেছি, এমন নয় যে বলিনি। 2 তারিখ রাতে, 4 তারিখ সকালে, 7 তারিখ সকালে আমাকে এসে বলে গেল, তাপসদা তুমি একটু সাবধানে থেকো। আমি সাবধানে থাকবো কেন রে, কী হয়েছে? না তোমার বাড়িতে দিল্লি পুলিশ রেড করবে, ইডি রেড করবে। আমি না তাদের 2-4টে কথা শুনিয়ে দিলাম, গালমন্দ করলাম, পরে দেখলাম না 12 তারিখ তাদের কথাই সত্যি হলো। এইটা যদি আপনার বাড়িতে না হতো আপনি দল ছাড়তেন? আমি দলটা করা যাচ্ছে না বা করব না, এই প্রস্তুতি আমার একটা ছিল। কিন্তু ঘটনা আমি বলছি যে আমার ইন্টিগ্রিটি বা ডিগনিটি নিয়ে কোনোদিন বা লয়্যালটি নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন কেউ করতে পারেনি, পারবেও না। আমার সঙ্গেও কিন্তু কোনো দলের যোগাযোগ ছিল না। পেগাসাস ইউজ করতে পারে আমার 2টো ফোনের, করে দেখে নিতে পারে এখন যাদের এই সন্দেহ রয়েছে। আমি সেই কংগ্রেসীদের মধ্যেও পড়ি না, আগের কথা বলছি যখন ছেড়েছিলাম, যারা সিপিএমের সঙ্গে একটা হবনবিং ছিল, বা আমি সেই তৃণমূলীদের মধ্যেও পড়তাম না, এখন 5টি বলতে হবে, যারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে হ্যান্ড ইন গ্লাভ ছিল। কিন্তু তারপরে আমার খুব কষ্ট হয়েছিল। আমি জীবনে কখনো আমি বা আমার পরিবার এই ধরনের পরিস্থিতিতে পড়িনি, পড়ার কোনো কারণও নেই। আমি সে কথাতেও আসছি অমৃতাংশু। তারপরে সেই 12 জানুয়ারি যখন আমার বাড়িতে রেড চলছে, তখন তো আমার ফোন ওরা নিয়ে নিয়েছে, আমার বাড়ির লোকেদেরও ফোন নিয়ে নিয়েছে। 12 ঘন্টা যা ওদের করার সেটা করেছি। তারপর আমি নিচে নামলাম, আমি রাত 12:30টায় উঠলাম। আমার কোনো টিভি দেখার কোনো স্কোপ ছিল না, স্বাভাবিক যোগাযোগ করারও কোনো স্কোপ ছিল না। টু মিট দ্য মিডিয়া পারসনস অ্যান্ড মাই কলিগ, আমার সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য ওই সময়টা লাগলো 6:30 থেকে 12:30, 6 ঘন্টা। শুনলাম আমি বিভিন্ন রাজনৈতিক দলের, একটি নয় একাধিক রাজনৈতিক দলের একাধিক নেতৃত্ব, মুখপাত্র, পদাধিকারীরা তারা যেটা বলার বলেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি শ্রদ্ধা জানাই, এবং আমি মনে করি যেটাই হওয়া উচিত সমস্ত দিক থেকে। পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি তারই প্রতিফলন সেদিন আমি দেখেছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই সেই সকল রাজনৈতিক দল প্রতি এবং ব্যক্তিদের প্রতি। এবার আপনাকে যাদের প্রতি মানে এইগুলোর প্রতিবাদ করার জন্যেই, এবং যা যা অন্যায় হয়েছে বললেন, দুর্নীতি হয়েছে, সন্দেশখালির ঘটনা ঘটেছে, এগুলোর প্রতিবাদ আপনাকে এখন করতে হবে, লোকেও সেটাই এক্সপেক্ট করে। বাট মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে বা তার বিরুদ্ধে কথা বলতে হবে। শালীনতা বজায় রেখে অসভ্য শব্দ ভাষা আমি কখনো কোনোদিন ব্যবহার করেছি বলে কারোর প্রতি, কোনো দলের প্রতি, কিন্তু যেটা বলতে হবে সেটা তো বলতেই হবে, না বললেই নয়।
এবার সেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হাতের 5 আঙুল সমান হয় না, 2-4টি এরকম ঘটনা ঘটতেই পারে, কিন্তু বাংলা মহিলাদের জন্য একদম নিরাপদতম শহর। ভারতবর্ষের এই মুহূর্তে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নারী সশক্তিকরণের কথা, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এরা অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা তো বাংলার নারী সমাজ, তারা তো এটা একটু বাড়তি আশা করতেই পারে। কিন্তু সন্দেশখালীর ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছিল, তো ঘটলো কেন? এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তো গেলেন না আজও পর্যন্ত একদিনও, এবং কোনো মহিলা নেত্রীও আমি যতদূর জানি আজও পর্যন্ত সেখানে যায়নি, অন্যরা গিয়েছিলেন। তো এটাতে কি বাংলার মায়েরা, বাংলার বোনেরা, তারা এইটুকুনি তো আশা করেছিল। আমার একটা জাস্ট মনে পড়ে গেল, আপনাকে বলি, আপনি দীর্ঘদিন ধরে তো এই বিধানসভায় রয়েছেন বা আমাদের এখানকার রাজনীতি এতদিন ধরে করছেন। যখন বানতলার ঘটনা ঘটলো তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার একটা বক্তব্যকে এমন ঘটনা তো কতই ঘটে, তার শুধু সেইটা কিন্তু বাংলার মানুষের হৃদয় একেবারে আহত করেছিল। আপনার সাথে কথা বলতে বলতেই দেখছিলাম যে ওনার বক্তব্যটা এসছে যে হাতের 5 আঙুল সমান হয় না, কয়েকটা ঘটনা ঘটতেই পারে। এক জায়গায় রাখবেন? প্রায় একই সুর, একই ধরনের শব্দের ফারাক। কিন্তু আপনি এই কথাগুলোর যখন প্রতিবাদ করতে যাবেন, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে, বা আপনার সামনে নিশ্চয়ই এটা সমস্যা দাঁড়াবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন অবধি কেউ না দুর্নীতির কোনো প্রসঙ্গ তুলতে পেরেছেন, না তার দিকে আঙুল তুলতে পেরেছেন, এবং তিনি বলেন 294টা আসনে আমি প্রার্থী, তিনি দাঁড়াবেন ওইভাবেই ভার্চুয়ালি সব আসনে, দল জিতে যাবে। আপনার প্রতিবাদ করবেন কি করে? বিষয়টা হলো, রাজনীতি তো একটা প্রবাহ, সেসব ঠিকই আছে, যেটা বলার সেটাই বলবো, বানিয়ে তৈরি করে তো গল্প জুড়ে দেব না। কিন্তু এটাও তো সত্য, কি কর্মী, কি সাধারণ মানুষ, কি অন্য রাজনৈতিক দলের মানুষ, কি সমর্থককুল, তাদের যে মমতা ব্যানার্জিকে ঘিরে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আশা ছিল, সেটা কিন্তু পূরণ হয়, এটা আমি অকপটে বলতে পারি। এই যাবতীয় যা যা অভিযোগ, তিনি তো সরকারের এবং শাসক দলের মাথা। এই যদি নজরদারি, খবরদারি আর এই ন্যূনতম অনুশাসন থাকতো, দুর্নীতির প্রশ্নে বলুন, এইগুলোর বলুন, এই সন্দেশখালী বা বকটুই বা কি বলে হাঁসখালি বা এই যে ওয়ান আফটার অ্যানাদার স্ক্যামস, এগুলো তো হতো না। পার্থ, বালু, মানিক সহ দলের কিছু পদাধিকারী, আমলা, শিক্ষাবিদ, সংখ্যাটা তো কম নয়, তারা সমস্ত তাদের ইনভেস্টিগেশন চলছে এবং তারা সমস্ত জেলে। না, এটা তো হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, কেউ যদি এরকম ব্যক্তিগত স্তরে করে তিনি কি করবেন? এই যে উনি যদিও মানে বলেছেন কি না আমি জানি, না জানাটাও তো একটা, না জানাটাও তো কত। উনি তো বলেছেন সবাই চক্রান্ত শিকার, মানে এরা কেউ কিছু করেনি, তার মানে যা যা অভিযোগ উঠছে সেগুলো উনি মানেন না। না, সেটা উনি বলতেই পারেন এবং সেটা বিচারে উঠে আসবে আর তদন্তে উঠে আসবে। কিন্তু একেবারে যে দুর্নীতি হয়নি বা কেউ যুক্ত ছিল না, এই কথাটা মনে হয় আমার আজকে আর কেউ অস্বীকার করার জায়গাও নেই, কেউ অস্বীকার বোধহয় করেনও না। এই দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই সরকারকে বা এই যাবতীয় যেভাবে চলে এসছে তৃণমূলটাকে দেখার সুবাদে বলছি
যখনই যেটা ঘটনা ঘটে দেখা গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইমেজটাকে খুব সযত্নে আগলে রেখে দেন। এটা পুলিশ ভুল করেছে, কোনো পুলিশ ভুল করছে, পুলিশের অন্যায়, কোনো নেতা তারা অন্যায় করছে, যারা কাটমানি নিয়েছেন তারা ফেরত দিন। এই কাটমানি, এই যে শব্দটা, এটা পপুলার করলেন কে? বিরোধীদের হাতে এই কাটমানি অস্ত্র তুলে দিলেন কে? কার মুখ দিয়ে প্রথমে এই কাটমানি? এবং সেটাও মনে করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়েই তো বেরিয়েছিল, আর তো কেউ বলেননি। এটা তো কোনো বিরোধী দলের কোনো নেতার মুখ দিয়ে বেরোয়নি। তাহলে এই কাটমানির কথাটা যখন তিনি বলেছিলেন, নিশ্চয়ই তার কাছে পজিটিভ কোনো ইনফরমেশন ছিল, তাই তিনি প্রকাশ্য প্রশাসনিক সভায় বা জনসভায় তিনি বলেছিলেন। অনেকেরই বক্তব্য যে কুণাল ঘোষ তিনি প্রথম মুখ খুললেন, বোমটা ফাটালেন, আপনি সেই রেশে গলা মেলালেন, কিন্তু আপনার জন্য গোটা পরিস্থিতিটা ওই পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গেল, আর কুণাল ঘোষ গিয়ে ফিশ ফ্রাই চা খেয়ে ফেললেন। না, কুণালের ব্যাপারটা কুণালের, ও তো দলে রয়েছে, আমি তো দলে নেই। আর থাকাকালীনও ওই বাড়িতে আমাকে কেউ পাঠিয়ে চা খাওয়াতে পারতো না, ফিশ ফ্রাই খাওয়াতে পারতো না। আমাকে কখনো কেউ বলেও নি সে কথা, আর বললেও আমি যেতাম না। মানে আপনার জন্য পরিস্থিতিটা হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল, এটা কি? এবং যাদের মনে করেছিলেন নিশ্চয়ই যে যারা একইভাবে আপনার মতোই মুখ খুলছেন বা প্রতিবাদ করছেন, তারা গিয়ে এইভাবে গোটা বিষয়টা মিলে যাবে। যন্ত্রণায়, মনোকষ্টে, বেদনা হতো বিশাল সেকশন, সংখ্যাটা কম নয়। এখন অসম্মানটা সহ্য করার ক্ষমতা ভগবান অনেককে দিয়েছে, বেশি দিয়েছে, আমাকে একটু কম দিয়েছে। এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি আপনার উদ্দেশ্যে এটা আহ্বান জানিয়েছেন যে আপনি অন্তত মুখটা ওইভাবে খুলবেন না আর কি, শুভেন্দু অধিকারীর মতো, শুভেন্দু অধিকারীর ভাইরাস যেন আপনার মধ্যে না ঢোকে আর কি। এই জন্যই আমার বলা কওয়া তো শুড নট বি গাইডেড বাই কুণাল, তবে সকলেই জানে যে আমি পরিশীলিত, মার্জিত, রুচিসম্পন্ন মানুষ, যেটা বলার সেটা বলবই। কিন্তু অসভ্যতা, শব্দচয়ন আর কি, যেটা আর কি যা খুশি তাই শব্দ বাক্য ব্যবহার কখনো করিনি, করবও না। একই সঙ্গে এটাও তো ঘটনা যে মুখ খোলা মানে শুধু যে কুরুচিকর বাক্য বা কুকথা বলা সেরকম না, হয়তো বেশ কিছু বিষয় যেগুলোর প্রতিবাদ আপনি করতে চাইছেন, বেশ কিছু অন্যায় দুর্নীতি যেগুলো আপনি দেখেছেন, হয়তো দলের মধ্যে থেকে আপনি শৃঙ্খলাবদ্ধ সৈনিক ছিলেন, বলেননি, তখন বলতে পারেননি, দলের ভেতরে হয়তো অভ্যন্তরে জানিয়েছিলেন। এখন তো আপনার সেই দায়বদ্ধতা নেই, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে দলে যোগ দিয়েছেন আপনি, তার প্রতি দায়বদ্ধতা রয়েছে, ফলে লোকে তো এক্সপেক্ট করবেই যে আপনি সেই বিষয়গুলো। আমি তো বলেছি, আমি নিজে ডিক্লেয়ারও করেছিলাম এটা আমার লাস্ট টার্ম। আমি দলে নবীন প্রবীণ দ্বন্দ্বে নবীনদের পক্ষে ছিলাম, চিরকাল নবীনদের পক্ষে থাকবো, আগামী দিনেও থাকবো। নবীনদের তো জায়গা করে দিতে হবে, ঠিকই আছে, ঠিকই ছিল, বলেও ছিলাম যে বেশি দিন থাকা উচিত না, এটা আমার শেষ টার্ম, মানে আমার রিটায়ারমেন্ট হবে বিজেপি থেকেই। এটা যেন কেউ ভাবে না কখনো, অনেকে ভাবছে অনেকে ফিরে গেছে, ব্যাক করেছে, না, আমি সেই ধাতুতে গড়া নই, আমি সেই ধরনের বা প্রকৃতির মানুষ নই। আমার রিটায়ারমেন্ট এবার হবে যেদিনই হোক, যবেই হোক, বিজেপি থেকেই হবে। এরকম আপনার মতো, যেহেতু দলের মধ্যে অনেকের সঙ্গে আপনার অত্যন্ত সুসম্পর্ক আর কি, এবং আপনি যেটা বললেন অনেকে মুখ গুমড়ে রয়েছে, অনেকে মানিয়ে নিতে পারছে না, ফলে এই সামনের লোকসভা ভোট বা পরবর্তী সময়গুলোতে আপনি কি মনে করছেন যে একটা বড় চেঞ্জ আসতে পারে, অনেকে এপাশ থেকে ওপাশে চলে আসতে পারে? আসবে, আসা উচিত, আসবে, নিশ্চিতভাবে আসবে। এই যেটা অমিত শাহ এসেও বলেছেন, আপনি তখন তৃণমূলে, যে যদি এখানে 35টা আসন পেয়ে যাই আমরা, তাহলে 26 দেখবে না তৃণমূল সরকার, মানেন বা এই বক্তব্যগুলোকে সমর্থন করে?
পরিস্থিতির ওপরই তো সব নির্ভর করে, সঠিকভাবেই বলেছেন অমিত শাহজি, পরিস্থিতির ওপরই তো সব নির্ভর করে। সুতরাং আগামী দিনে কোন দিকে যায়, বিভিন্ন ঘটনা বলি, স্ক্যামস, পার্লামেন্ট নির্বাচন, তার রেজাল্ট, তবে মানুষ এবারে পার্লামেন্ট নির্বাচন, সে নির্বাচনটা তো রাজ্যের নয়, কেন্দ্রের নির্বাচন। ভারতবর্ষের বুকে অতি নিন্দুকও বা দ্য পার্টি ইজ অপোজ টু ভারতীয় জনতা পার্টি, তারাও বলছেন তৃতীয়বারের জন্য মোদিজি আবার শপথ নিতে চলেছে। তাহলে এই ইলেকশনটা কেন্দ্রের ইলেকশন, মোদিজির ইলেকশন। মোদিজি প্রধানমন্ত্রী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনটে নির্বাচন আর কি, একটা লোকাল সেলফ গভর্নমেন্ট, একটা বিধানসভা, একটা লোকসভা, তিনটে নির্বাচনে তো মানুষের তিনটে নিরিখে তাদের ভোটদান করে থাকেন। সেদিক থেকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি খুবই ভালো ফলাফল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওই বাড়িতে ইডি গেছে, ওরকম করলেই গদ্দাররা সব যাবে আর কি। এখন কথা হলো যে উনি কি বললেন, ওনার সমস্ত কথা মানুষ মেনে নেবেন, মেনে নিয়েছেন এমনটা তো নয়। 23 বছর প্লাস ওই শব্দটা আমার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি। ইডি আমার বাড়িতে আসার পরে মিটিংয়ে আমার নাম না করে বলছেন খুব ভালো। আমাকে একবার ডাকতে পারতেন না 50-52 দিনে? কাউকে পাঠাতে পারতেন না? আমাকে ডেকে নিতে পারতেন না? একটা ফোন, একটা মেসেজ করতে পারতেন না? আমার স্ত্রী বা আমার কন্যা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ফোন এক্সপেক্ট করাটা কি তাদের খুব বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল? আমি আজও বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমার বাড়িতে কেন ইডি এলো। আমি তার সঙ্গে সঙ্গে একথাও বলছি যে ফাস্টেস্ট ট্র্যাকে যত শীঘ্রই সম্ভব এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বা পিএমএলএ যা রয়েছে তাতে বিচার করে শাস্তি দেওয়া হোক আমাকে, আমার যদি কোনো এর সঙ্গে আমি জড়িত থেকে থাকি। আর যদি তা না হয় তাহলে পরে আমি বা আমার পরিবার এই যন্ত্রণা থেকে এবং যে অপমানজনক অমর্যাদাকর যে একটা পরিস্থিতিতে আমি বা আমার পরিবার পড়েছি, তাহলে তার থেকে মুক্তি পাব। আমি একটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গাল দিচ্ছেন কেন? আমার সম্বন্ধে বলছেন কেন? আমি কে? একটা কেউই না তো। তো সুতরাং তিনি আমাকে 50-52 দিনের মধ্যে একটা ফোন করা, একটা ডাকা। যদি করতেন তাহলে দল ছাড়তেন না? করেননি। করতেন তো তখন করেননি। আচ্ছা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে কথা বলতে চাইলে তিনি নবান্ন থেকে একজনকে পাঠিয়ে দিতেন, দলের থেকে কাউকে পাঠিয়ে দিতেন। এসছিলেন সিপি, ডিসি। আপনার সঙ্গে কথা বলতে তো কুণাল ঘোষ এসছিলেন, ব্রাত্য বসুরা এসছিলেন। আচ্ছা, এটা একেবারে 50, 51, 52 দিনে এই সমস্ত ঘটনা। তো সুতরাং এটা 1 মাস অপেক্ষা, 1.5 মাস অপেক্ষা, 1.25-2 মাস অপেক্ষা। তারপরে যখন ওরা বুঝলো তখন কেউ এলো, আমার কলিগ, তারা আমার অত্যন্ত ভালো সুসম্পর্ক তাদের সঙ্গে, তারা সব আমার ভাইয়ের মতন। সেটা ঠিক আছে, সেটাকে রাখো। কিন্তু দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডাকবেন না, ডেকে পাঠাবেন না এই এতগুলো দিনের মধ্যে একবার? তাপস কি হয়েছিল, কি কারণ? আর এটাও যদি মনে হয়ে থেকে থাকতো দল জিরো টলারেন্স বিশ্বাসী, তাহলেও তো আমাকে একটা ডেকে কারণ দর্শানো যে তুমি এসবের মধ্যে জড়িত, তাহলে আমার বিরুদ্ধে তো দলগতভাবেও একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর যদি সেটা না হয়, উনি যে বলেননি বা পাশে দাঁড়াননি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন সময় জনসভায়, বক্তৃতায়, প্রেস কনফারেন্স করে, আমিও মুখপাত্র হিসাবে বিভিন্ন সময় এই এনআইএ, এনডিএ, এই এনআইএ, ইডি বা সিবিআই ঘটেছে, আমিও মুখপাত্র হিসাবে
বা দলের পদাধিকারী হিসাবে আমি বহু বয়ান দিয়েছি। আমিও আশা করেছিলাম যে আমার বাড়িতে ইডি প্রবেশ নিয়ে কোনো বয়ান দলের তরফ থেকে কেউ দেবেন বা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমার পরিবার একটু আশ্বস্ত হতো আর কি। না ধরুন আজকে যদি ফোন করে আপনাকে ফেরত আসতে বলেন, যাবেন? আর প্রশ্নই আসে না, না না, এটা করে কখনো? তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? দেখুন, আজকে মানুষ, আগেই বলেছি বোধহয় শুরুতে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তৃণমূলকে ঘিরে বা মমতা ব্যানার্জিকে ঘিরে, তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একেবারে একটা ভিন্ন চিত্র বাংলায় চলছে, এটা অনেক দিন ধরেই চলছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করলেন, আপনি করলেন, কংগ্রেস থেকে কৌস্তব বাগচি করলেন। এই যে নতুন নতুন ইনক্লুশনগুলো হচ্ছে, আরও হবে, আরও হবে। কারণ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায় তো মানুষ, পরিত্রাণ পেতে চায়। আর যারা পলিটিক্যাল এলিমেন্ট বা পলিটিক্স করতে চায়, ভালো করতে চায় কিছু, আমার তো আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না কোনো কালে। উদ্দেশ্য ছিল দুটো, একটু নিজের নাম ডাক হবে, মর্যাদা বাড়বে, সমাজের আর মানুষের একটু উপকার করতে পারবে। কিন্তু এই যে ধরুন এই বক্তব্য তো একটা চারপাশে ঘুরে বেড়ায়। বামেরা হয়তো অফিসিয়ালি অভিযোগটা তোলে যে কোথাও গিয়ে তলায় তলায় ভেতরে ভেতরে তৃণমূলের সাথে বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আছে। সেটা কোথাও গিয়ে আপনাকে সংশয়ের মধ্যে ফেলে না? এটা শুনতাম, জানতাম, তবে আগামী দিনে আমি নিশ্চিতভাবে নেতৃত্বের কাছে একটু জানার চেষ্টা করব। তাহলে কবে থেকে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ছেন আর কি? যেমনভাবে জেলা এবং রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তারা যেমনভাবে আমাকে পরিচালনা করবেন, যে কাজটা আমায় করতে বলবেন, যতটুকু আমাকে করতে বলবেন, ঠিক সেই কাজটা ততটুকুই আমি করব। সন্দেশখালি যাবেন এবার? যেতে বললে নিশ্চয়ই যাব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং একটা কঠিন লড়াই এবং বড় লড়াই আপনার জন্য অপেক্ষা করছে, এবং তার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, এটা বুঝতে পারছি। আপনার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।